জামাতের সেই সময়কার যে অসহায়ত্বটা ছিল এই মুহূর্তে সেই অসহায়ত্বটা নেই। তারা এখন স্বয়ংসম্পূর্ণ এবং তারা নিজেরাই বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের দলের সম্পর্কে তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছেন। এর ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যদি তারা গ্রিন সিগন্যাল দেন তাহলে বাংলাদেশের মানুষের মোটামুটি যেভাবে জামাত কাজে এগিয়ে গেছে, জনকল্যাণমূলক কাজে যতটা অগ্রসর হয়েছে, সব ধর্মের লোকদের সঙ্গে মিলে মিশে দলমত নির্বিশেষে শহীদদের প্রতি দায়িত্ব পালন করে, আহতদের প্রতি দায়িত্ব পালন করে, আত্মমানবতার দায়িত্ব পালন করে জামাত যে উচ্চতায় পৌঁছে গেছেন, সেই উচ্চতার পরে বাংলাদেশের মানুষ তাদেরকে যে বিবেচনা করবে তার কিছু উদাহরণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম, এবং পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো বলে আশা করছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে জামাত ইসলামী ইদানিং বেশ কিছু কূটনৈতিক তৎপরতা জাতির সামনে শো করেছে, যে বিষয়গুলো নিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন জেগেছে। যে হঠাৎ করে প্রায় 40টা দেশের রাষ্ট্রদূত বা সেই 40টা দেশের প্রতিনিধি জামাতের সঙ্গে জামাতের অফিসে সাক্ষাৎ করেছেন। তাহলে কি আন্তর্জাতিক মহলে কিংবা বিশ্বের কাছে জামাত ক্ষমতায় আসছে এরকম কোনো মেসেজ গেছে কিনা? জনমনে এরকম একটি প্রশ্ন দেখা দিয়েছে। খুব বাস্তবসম্মত একটি প্রশ্ন, কিন্তু যদি আমরা প্রিভিয়াস কোনো হিস্ট্রি দেখি তাহলে সেই বিউটিনিসের কথা মনে পড়ে, মগবাজারে যিনি খুব দৌড়াদৌড়ি করেছিলেন, কিন্তু আসলে সেই দৌড়াদৌড়ি শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। কিন্তু এটা কি সেই ধরনের কোনো দৌড়ঝাঁপ? কয়েকটা ক্যালকুলেশন আমরা এখানে খেয়াল করতে পারি। এক নম্বর হচ্ছে জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি জাতিসংঘে গেলেন, জাতিসংঘ সফরে গেলেন ডক্টর ইউনূসের সঙ্গে। তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব এবং এনসিপির একজন ছিলেন। তো এই সফরটায় আমরা দেখলাম ডাক্তার তাহের যখন পৌঁছালেন, আমেরিকা যখন পৌঁছালেন, তখন তার জন্য বেশ বড় ধরনের এক ধরনের জনসম্পৃক্ততা দেখলাম, জনসমাগম ঘটলো, তাকে নিরাপদে পার করে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে মির্জা ফখরুল এবং এনসিপির নেতারা তোপের মুখে পড়লেন, আওয়ামী লীগের তোপের মুখে। তখনই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এনারা এরকম ডিমের মুখে পড়লেন বা অপমানের মুখে, লাঞ্ছনার মুখে পড়লেন, কিন্তু ডাক্তার তাহের তিনি কিভাবে বেঁচে গেলেন? আমরা ঘটনাটা জানি যে আসলে আক্তার যেহেতু তার পায়জামা পাঞ্জাবি পরা ছিল, ইসলামী লেবাস ছিল, যে কারণে তার ইমিগ্রেশনে একটু দেরি হয়ে যায়, আর সেই ফাঁকে তারা একটু আলাদা হয়ে যায়। এবং ডাক্তার তাহেরকে যখন তার লোকেরা স্লোগান দিয়ে নিয়ে যাচ্ছিল, তখন বিএনপির মহাসচিব একটু বিব্রত বোধ করছিলেন, যে কারণে তিনি একটু পাশ কাটিয়ে চলার চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে পাশ কাটিয়ে চলতে গিয়েও আওয়ামী লীগের তোপের মুখে পড়লেন। তবে সেটাও খুব বেশি দেখার মতো বা উল্লেখ করার মতো নয়, বরং সবচেয়ে বেশি উল্লেখ করার মতো বা দেখার মতো বিষয় ছিল সেটা হচ্ছে এনসিপির আক্তারকে এবং ডাক্তার তাসনিম জারাকে বেশ ভালো মতোই ডিম টিমের অপমান করা হয়। যদিও এগুলো আসলে এক ধরনের কালচার, বিদেশে গেলে তার অন্য দলের লোকেরা এরকম ডিম মেরে অপমান করার চেষ্টা করে। তো বাংলাদেশের মানুষ এর আগেও যখন শেখ হাসিনা গেছে তখন জুতা মারছে, তারপরে ডিম মারা তো একটা কমন ব্যাপার। তো সেই ধরনের কিছু হয়নি, অন্তত জুতা মারার মতো অপমানজনক কিছু হয়নি। আর এটা আমেরিকা যারা আছে, আমেরিকার লোকেরা বা প্রবাসীরা আসলে বাংলাদেশের অধীনে নেই যে বাংলাদেশের আইন প্রশাসন তাদের ঠেকাতে পারে। আর আমেরিকার প্রশাসন মোটামুটি এতটা লিবারেল যে সেখানে যদি তাদের প্রেসিডেন্টকেও এইভাবে গিয়ে প্রতিবাদ করে বা টিম মারে, সেটাকে আসলে তেমন কিছু বড় মনে করা হয় না, গণতান্ত্রিক ভাষায় এগুলো চলে। কিন্তু মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটি হচ্ছে যে ডাক্তার তাহের মির্জা ফখরুলের চেয়েও পাওয়ারফুল কোনো ব্যক্তি, যে কারণে তাকে কেউ অপমান করতে পারেনি।
এবং তিনি সসম্মানে বেরিয়ে গেছেন, এবং তার লোকেরা অর্থাৎ জামাতের লোকেরা এতটাই সুশৃঙ্খল এবং এতটাই দূরদৃষ্টি সম্পন্ন যে তারা তাদের লিডারকে কোনোভাবে অপমানের মুখে পতিত হতে দেননি। তার আগেই তারা এসে কাভার করেছেন এবং তাকে সহি সালামতে জায়গা মতো নিয়ে গেছেন। এটি একটি ব্যাপার। এরপর আমরা দেখলাম যে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির যিনি, তিনি বেশ কিছু রাষ্ট্রে সফর করেছেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোতে সফর করেছেন, এবং সেই সফরের পরবর্তীতে জামাতের এক ধরনের কি বলবো, এক ধরনের ওপেনসিভ রাজনীতি শুরু হয়ে গেছে। বিশেষ করে ইনক্লুসিভিটি তাদের মধ্যে অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ এই দেশগুলো ভ্রমণের পর জামাত হয়তো এই উপলব্ধিটা করেছে যে তাদেরকে এখন ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে এবং তাদের রাজনৈতিক চিন্তার প্রসারতা আরো বাড়াতে হবে। যদি এটা হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতেই পারি যে আসলে বিদেশিদের সঙ্গে দেশের বাইরে যারা আছেন তারা জামাতকে একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন যে আপনারা যদি আরেকটু উদারপন্থী হতে পারেন, উদার দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে পারেন, তাহলে আপনাদের এই মডারেট ইসলাম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা যদি কট্টরপন্থী না হন নিশ্চয়তা দেন, আপনারা যদি ইসলামের নামে জঙ্গিবাদ কায়েম না করেন, শান্তিপূর্ণ ইসলাম কায়েম করেন, আপনাদের যে বেনিফেস্টো আছে বা আপনাদের যেই চিন্তাধারা আছে, আপনারা যে দর্শনের রাজনীতি করেন সেই দর্শন যদি প্রতিষ্ঠা করতে চান আমাদের কোনো আপত্তি নেই, এই ধরনের একটি গ্রিন সিগন্যাল দিয়েছে বলে আমাদের মনে হয়। এই কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের সেটি মনে হয়। এরপর যখন প্রায় 40টি দেশের রাষ্ট্রদূত ধারাবাহিকভাবে জামাতের নেতাদের সঙ্গে, বিশেষ করে আমিরের সঙ্গে দেখা করে গেলেন, সাক্ষাৎ করে গেলেন, উপহার বিনিময় করলেন, এবং এমনকি জামাতের মহিলারাও পর্যন্ত বিদেশি মহিলাদের সঙ্গে, রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করলেন, খোলামেলা আলাপ আলোচনা করলেন এবং অত্যন্ত স্মার্টলি তারা তাদের সেই আলোচনাকে পরিবেশন করলেন। এসব দেখে মোটামুটি একটা জিনিস এখন জনগণের পারসেপশন তৈরি হয়েছে যে জামাতকে আন্তর্জাতিক মহল অ্যাকসেপ্ট করে নিয়েছে। এরই পাশাপাশি আবার একজন সাংবাদিক দেখলাম যে বিদেশি একটা পত্রিকার রেফারেন্স দিয়ে বলছে যে বিদেশি পত্রিকাগুলোতে জামাতের ব্যাপারে উচ্চ প্রশংসনীয় কিছু বাক্য ব্যবহার করা হয়েছে, জামাতের অনেকগুলো ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। তার মধ্যে যে দীর্ঘ সংগ্রামে তারা আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা এই ধরনের এই যে সংগ্রামের মধ্যেও তারা সুশৃঙ্খল ছিলেন, তারা কোনো ধরনের বড় ধরনের ভায়োলেশনে চান নাই, তারা যাদেরকে যে অপবাদগুলো দেওয়া হয় সে অপবাদের কোনোটাই তারা করেন নাই, তাদের হাতে কারো খুনাখুনি হয় নাই, রক্তপাতের রাজনীতিতে চান নাই, বরং সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় তারা প্রতিবাদ সমাবেশগুলো ইত্যাদি করে গেছেন। দীর্ঘ সময় তাদের এই সুশৃঙ্খল আচরণ বিদেশিদের আস্থা কেড়ে নিয়েছে এবং তারা জামাতের এই দিকটার প্রশংসা করেছেন। আরও প্রশংসা করেছেন জামাতের ভেতরকার গণতান্ত্রিক সিস্টেম দেখে, নিয়ম শৃঙ্খলার পাশাপাশি তাদের নির্বাচন কিংবা অভ্যন্তরীণ যে গণতন্ত্র রয়েছে সেটি অন্য যে কোনো দলের চেয়ে উঁচু মানের, এমন একটি প্রশংসা বাক্য তারা ব্যবহার করেছেন বলে ওই সাংবাদিক জানিয়েছেন। এছাড়াও জামাতের দর্শনগত দৃষ্টিভঙ্গিগত আরও কিছু দিক আছে যেগুলোকে মানে বাইরের দেশের লোকেরা তাদের জন্য আর হুমকি স্বরূপ মনে করছেন না। অর্থাৎ শেখ হাসিনা যে পদ্ধতিতে দেশ শাসন করেছিলেন যে জামাত ক্ষমতায় আসলে মৌলবাদের উত্থান হবে, এই মৌলবাদ শব্দটা বিদেশিরা আর কোনোভাবেই জামাতের সঙ্গে ট্যাগ করছেন না। ইভেন যারা ট্যাগ করেছেন সেই বিএনপি, তারেক রহমান, কেউই আর দ্বিতীয়বার কিন্তু এই মৌলবাদ শব্দটা তাদের বিরুদ্ধে ব্যবহার করছেন না। আমরা দেখলাম পূজায় জামাত এত ভার্সাইল একটা রাজনীতি করলেন যে এত বেশি উদারতা তারা দেখিয়েছেন যে এখন অন্যরা বিপরীত প্রশ্ন তোলা শুরু করেছে এবং এই প্রশ্নগুলো শেষ পর্যন্ত জামাতের জন্য পজিটিভ হয়েছে। যে জামাত এত বেশি অন্য ধর্মের সাথে সহনশীলতা দেখিয়েছে, অন্য ধর্মের প্রতি উদারতা দেখিয়েছে যে সেটি এখন তার ধর্মের লোকেরাও কেউ কেউ তার ব্যাপারে প্রশ্ন তুলেছে। অনেকে মনে করছেন যে এই প্রশ্নগুলো তোলায় কি জামাতের ক্ষতি হচ্ছে কিনা। ক্ষতি দেশের মানুষের কাছে কিছুটা
ইমেজ নষ্ট হলেও বাইরের দেশের কাছে কিন্তু জামাতের ইমেজ আরো বেড়েছে। তো এখন এই দূতাবাসের লোকেরা, কূটনীতিকরা যে দেখা করলেন, জাপান, জার্মানি থেকে শুরু করে চীন, আরো অন্য অন্য বড় রাষ্ট্রগুলো যাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তারাও এসে দেখা সাক্ষাৎ করেছেন। এর মধ্যে মুসলিম রাষ্ট্র রয়েছে, আলজেরিয়া আছে, মালয়েশিয়া আছে। এই যে রাষ্ট্রগুলো এসে তাদের সঙ্গে দেখা করেছে, জামাতের সঙ্গে যে দেখা করেছে, দেখা করার পর তারা তাদের হ্যাপিনেস প্রকাশ করেছেন। এটা যদিও কূটনৈতিক একটি শিষ্টাচার, তো কিন্তু সব মিলে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে জামাত আর এখন আর একক মানে পরনির্ভরশীল কোনো দল নয়। এর আগেও কিন্তু জামাতের সঙ্গে কূটনীতিকরা দেখা করেছেন, কিন্তু সেটি দেখা করার আগে বিএনপির সঙ্গে দেখা করে এসেছেন। আমাদের খুব ভালো করে মনে আছে, আপনারা জানেন যে তাকে শেষ পর্যন্ত বিএনপি থেকে বাদ দেওয়া হয়েছে। তো পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি বিএনপি আমলে। তো সেই ভদ্রলোক জামাতকে নিয়ে অনেক রকমের খেলা খেলেছেন। আমেরিকার রাষ্ট্রদূত বা এরকম বড় রাষ্ট্রগুলোর, প্রভাবশালী রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূতরা যখন তার সঙ্গে দেখা করতেন, তো দেখা করার পর তারা জামাত সম্পর্কে কি বলতেন আমরা জানি না, কিন্তু তিনি জামাতকে এসে বলতেন যে আপনাদের ব্যাপারে আমেরিকা এই কথা বলেছে নেতিবাচক, আপনারা সংঘর্ষ করছেন, মারামারি করছেন, আপনারা ভায়োলেশন করছেন, এগুলো কইরেন না। তো সেই সময় তার কাছ থেকে এই কথাগুলো জানার পর জামাত যেটা করেছিল সেটি হচ্ছে যে আসলে তাদের শান্তিপূর্ণ আন্দোলনগুলোতে যে জনসম্পৃক্ততা ছিল সেই মিছিলগুলো তুলে ধরলেন, এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ যেভাবে আগ্রাসন চালিয়েছে তার কিছু ভিডিও ফুটেজ রেডি করে বিএনপির মাধ্যমে আমেরিকার রাষ্ট্রদূতদের কাছে বা যারা জামাত সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। তো মাঝখানে যিনি এটার দুতিয়ালি করেছেন, তিনি আদৌ আমেরিকা জামাত সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করেছেন বলে বলেছেন, নাকি আসলে জামাতকে তিনি নিজেই দায় সারার জন্য যে না আমরা তো কোনো ভায়োলেশন করছি না, ভায়োলেশনগুলো করছে জামাত, এরকম কিছু দায় চাপিয়ে দিয়েছেন, সেটি আমরা এখনো জানি না। পরবর্তীতে শমশের সাহেব, প্রফেসর শমশের মুবিন, জনাব শমশের মুবিন, তো শমশের মুবিন চৌধুরী, তো যাই হোক, তো সে ভদ্রলোক শেষ পর্যন্ত কূটনৈতিক তৎপরতা কোন দিকে নিয়ে গেছেন আমরা আরো কিছু গুঞ্জন জানি, যেটি আসলে তিনি নিজেও চাইতেন যে জামাতের নেতাদের ফাঁসি হয়ে যাক, এবং ফাঁসি হওয়ার পর দেশের একটা পট পরিবর্তন হোক। হ্যাঁ, এবং তার বিরুদ্ধে আরো কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল, এমনকি খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, এরকম একটি ঘটনার সাথেও তার সম্পৃক্ততার গুঞ্জন শোনা গিয়েছিল, এবং এর পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। যাই হোক, তো জামাতের সেই সময়কার যে অসহায়ত্বটা ছিল, এই মুহূর্তে সেই অসহায়ত্বটা নেই। তারা এখন স্বয়ংসম্পূর্ণ, এবং তারা নিজেরাই বিভিন্ন দূতাবাসে এবং বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের দলের সম্পর্কে তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার একটা সুযোগ পেয়েছেন। এবং জামাত তাদের কর্মসূচি, তাদের সুশৃঙ্খল যে অ্যাটিটিউড, এগুলো সবই তাদেরকে দেখানোর একটা সুযোগ পাওয়া গেছে। এর ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে যদি তারা গ্রিন সিগন্যাল দেন, তাহলে বাংলাদেশের মানুষের মোটামুটি যেভাবে জামাত কাজে এগিয়ে গেছে, জনকল্যাণমূলক কাজে যতটা অগ্রসর হয়েছে, সব ধর্মের লোকদের সঙ্গে মিলে মিশে, দলমত নির্বিশেষে শহীদদের প্রতি দায়িত্ব পালন করে, আহতদের প্রতি দায়িত্ব পালন করে, আত্মমানবতার দায়িত্ব পালন করে জামাত যে উচ্চতায় পৌঁছে গেছেন, সেই উচ্চতার পরে বাংলাদেশের মানুষ তাদেরকে যে বিবেচনা করবে তার কিছু উদাহরণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম, এবং পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো বলে আশা করছি। তো এর পাশাপাশি সবচেয়ে বড় গুরুই যেটা জামাত অর্জন করেছেন, যে এই 5ই আগস্টের পর বিএনপি প্রতিনিয়ত চাঁদাবাজের সাথে সম্পৃক্ততার জন্য তাদের লোকদের ধরা পড়ছে এবং বহিষ্কার করছে। লক্ষ লক্ষ মানুষ, তাদের বেকারেরা বা যারা এতদিন কিচ্ছু খেতে পারেনি, যারা এতদিন চাঁদাবাজি করতে পারেনি, কষ্টে ছিল, তারা এখন চাঁদাবাজিতে জড়িত হয়ে গেছে। এই সংবাদগুলো পত্রিকায় দেদারসে আসছে, সোশ্যাল সাইটে আসছে। মোটামুটি বিএনপির ইমেজ অন্তত জামাতের চেয়ে নিম্নগামী। তো দেশের ভিতর যখন বিএনপির এই অবস্থা, এবং বিদেশেও যখন
জামাতের প্রতি বিদেশের কূটনীতিকদের বা বিভিন্ন দেশের কূটনীতিকদের একটি আস্থা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বলা যায় যে এবার জামাতের জন্য রাজনৈতিক মাঠে একটি সুবাতাস বয়ে যাচ্ছে। তবে জামাত বারবার বলছেন আমরা আল্লাহর কৃপায় বিশ্বাসী, এবং জনগণ যদি চায় আল্লাহর রহমত বর্ষিত হলে, আমরা যদি ক্ষমতা গ্রহণ করি, ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা জনগণকে হতাশ করব না এবং জনগণের প্রত্যাশা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরাও চাই জামাত তার কথা রাখুক, কথা রাখার সুযোগ পাক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।